আমার মেয়ে মেহেরিন স্কুলে বিদায় অনুষ্ঠানের দিন নাচ গান শেষে আর কখনোই আমাদের বাড়িতে ফিরে আসেনি। এর ঠিক 11 মাস পরে আমার ছেলের মাহিরের বিন ব্যাগের চেয়ারের ভিতরে লুকিয়ে রাখা এমন একটা জিনিস খুঁজে পাই যা দেখে আমি নিজে আতঙ্কে চিৎকার দিয়ে উঠি। প্রায় 1 বছর আগে তোলা ছবি ছিল মেহেরিনের শেষ স্মৃতি। সেদিন বিকেলে ঘড়িতে তখন 5:12 আমাদের বারান্দায় দাঁড়িয়ে ছবিটি তুলেছিলাম। মেহেরিনের গায়ে ছিল হালকা নীল রঙের একটা পোশাক আর হাত জড়িয়েছিল তার যমজ ভাইয়ে মাহিরের বাহুতে। দুজনেই তার বাবার বলার মজার কথায় প্রাণ খুলে হাসছিল। ওই দিনের স্মৃতি এখনো আমার চোখে ভাসে। আমি বলেছিলাম, আজ থেকে তোরা দুজনে একসঙ্গে থাকবি, ঠিক আছে? মাহির তখন হেসে বলল, মা, আমরা তো সবসময় একসাথেই থাকি। মেহেরিনও হেসে বলেছিল, মা, আমরা তো ছোট বাচ্চা না। এটাই ছিল আমার মেয়ের কণ্ঠস্বর শেষবারের মতো শোনা। সেদিন রাত 11:47 হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক। তার কণ্ঠ ছিল কাঁপা। তিনি বললেন, মিস রোহিণী, আপনার মেয়ে মেহেরিনকে স্কুলের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যত দ্রুত সম্ভব স্কুলে চলে আসুন। সে একটা বাক্যই যথেষ্ট ছিল আমার সংসার জীবনের এলোমেলো করে দেওয়া। মেহেরিন আর কখনোই আমার বাড়িতে ফিরে আসেনি। পুলিশ স্কুলের প্রতিটি কক্ষ, অনুষ্ঠান স্থান, স্কুলের পিছনের ঝোপঝাড়, এমনকি কাছের নদীর তীর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছিল। তারা শিক্ষার্থী, শিক্ষক, অনুষ্ঠানে দায়িত্ব থাকা সবাই সেদিন উপস্থিত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু কারো কথাই কোনো প্রমাণ মেলেনি। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেনের বারবার মাহিরকে একই প্রশ্ন করেছিলেন, তোমার বোন কোথায় গিয়েছিল? মাহির প্রতিবারই একই উত্তর দিয়েছিল, আমি জানি না। মেহেরিন বলেছিল বাইরে গিয়ে খোলা হাওয়ায় দাঁড়াবে। আমি ভেবেছি একটু পরই হয়তো ফিরে আসবে। সেই রাতের পর মাহিন যেন সম্পূর্ণই বদলে গেল। সে আর আগের মতো হাসতো না, আমাদের সাথে বসে ঠিক মতো খেতেও না। বেশিরভাগ সময় নিজের দরজা বন্ধ করে একা একাই থাকতো। আমি যখনই দরজায় কড়া নাড়তাম, ভেতর থেকে শুধু একটাই কথা শুনতে পেতাম, মা, দয়া করে আর ভিতরে আসবে না। আমি ভেবেছিলাম যমজ বোনকে হারানোর শোকে ভেঙে পড়েছে, তাই তাকে নিজের মতো করে সময় দিয়েছিলাম। এভাবেই কেটে যায় দীর্ঘ 11 মাস। একদিন বিকেলে মাহির পড়াশোনার জন্য বাইরে থাকার সময় হঠাৎ তার দরজার নিচ দিয়ে ধোঁয়ার গন্ধ ভেসে এলো। আমার বুকটা কেঁপে উঠলো। মনে হলো কোথাও আগুন লেগেছে। তাই 1 বছর পর প্রথমবারের মতো আমি তার রুমে যাই, কিন্তু ভিতরে কোনো আগুন ছিল না। হঠাৎ আমার চোখ পড়লো টেবিলে রাখা একটি ছবিতে। সেইটা ছিল সেই বিদায় অনুষ্ঠানের দিনের ছবি। ছবির ফ্রেমের ভিতরে মেহেরিন এখনো হাসছে। আমার হাঁটু কেঁপে উঠলো। আমি ধপ করে বসে পড়লাম সেই বিন ব্যাগ চেয়ারের উপর, যেটা মাহিরের 12তম জন্মদিনে কিনে দিয়েছিলাম। তখন আমার মনে হলো কিছু একটা অস্বাভাবিক। চেয়ারের এক পাশ অস্বাভাবিক ভাবে টেবে যাচ্ছিল, অন্য পাশটি আবার শক্ত লাগছিল। আমি উঠে দাঁড়িয়ে চেয়ারটি উল্টো করলাম। নিচে দেখলাম বড় একটা সেলাই। তখন আমার হাত কাঁপছিল। ধীরে ধীরে সুতাটা টান দিলাম, কাপড়টি ছিঁড়ে খুলে গেল, আর ভিতরে যা লুকিয়ে রাখা ছিল তা দেখে আমার বুকটা হিম হয়ে গেল। পর মুহূর্তেই আমি আতঙ্কে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে যেন পুরো বাড়িটা কেঁপে উঠলো। কয়েক সেকেন্ড যাবত আমি লড়তে পারছিলাম না। তখন বিন ব্যাগের ভিতর থেকে ছোট্ট একটা নীল রঙের ফিতা বেরিয়ে এলো। আমি চোখ বন্ধ করেই ফিতাটা চিনতে পারি। এটা ছিল মেহেরিনের পছন্দের ফিতা। গত বছর বিদায় অনুষ্ঠানের দিন আমি নিজে ওর চুলে এই ফিতা দিয়ে বেঁধে দিয়েছিলাম। আমার আঙুল কাঁপতে কাঁপতে ফিতাটা তুলে নিল। নিচে আরো কিছু একটা শক্ত জিনিস ছিল। সাবধানে হাতটা দিয়ে টেনে বের করতেই কালো টিনের বক্স বের হয়ে এলো। আমি ঢাকনাটা খুলতে ভিতরে একটা একটা করে সব আমার সামনে বেরিয়ে এলো। একটা রূপার ব্রেসলেট, একটা ভাঙা হাতঘড়ি আর একটা ভাঁজ করা কাগজ ছিল। কাগজটা খুলতেই এতে লেখা ছিল, আমি চাইনি এমনটা হোক। কাগজে কারো নাম লেখা ছিল না। ঠিক তখনই সামনে দরজা খোলার শব্দ পেলাম। আমি তড়িঘড়ি করে বক্সটা বন্ধ করার আগে সে দরজার সামনে এসে দাঁড়ালো। তার চোখ প্রথমে আমার দিকে, তারপর ছেঁড়া বিন ব্যাগের দিকে, আর শেষে বক্সটার দিকে গেল। এক মুহূর্তের জন্য তার মুখের রং বদলে গেল। সে ফ্যাকাশা হয়ে ফিসফিস করে বলতে লাগলো, মা, তুমি এটা খুলেছো কেন? আমি দাঁড়িয়ে গেলাম, এগুলো এখানে কেন? সে কোনো উত্তর দিল না। কথা বলো মাহির। সে এক পা পিছিয়ে গেল। তুমি এটা দেখতে পারো না, এগুলো তোমার বোনের জিনিস। তোমার কাছে এগুলো কিভাবে? মাহির 2 হাতে মাথা চেপে ধরলো। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। আমি কাউকে বলতে পারিনি। কি বলতে পারোনি? আমি ভয় পেয়েছিলাম। ঠিক তখনই সে হঠাৎ ঘুরে দৌড় দিল। আমি তার পিছনে ছুটলাম। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি চিৎকার করে তাকে ডাকলাম, দাঁড়াও। সে একবারও থামলো না। রাস্তার মোড়ে পৌঁছে সে অদৃশ্য হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়লাম। মাথায় তখন একটাই প্রশ্ন, মাহির কি সত্যিই কিছু জানে, নাকি সে এমন কোনো সত্য লুকিয়ে রেখেছে যা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে? আমি কাঁপা
হাতে ফোন বের করে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেনকে কল করলাম। ফোন ধরতে আমি কান্না ভেজা গলায় বললাম, ইন্সপেক্টর, আমি মনে হয় মেহেরিনের মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেয়েছি। ফোনের ওই পাশে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা। তখন উনি ধীরে গলায় বললেন, কোনো কিছু স্পর্শ করবেন না, আমি এখনই আসছি। আমি ফোনটা নামিয়ে আবারও ঘরে ঢুকলাম, কিন্তু ঘরে ঢুকে দেখলাম বাক্সটা যেখানে রেখেছিলাম সেখানে আর নেই। ঘরেতে আমি ছাড়া আর কেউ নেই, তবুও বাক্সটা উধাও। আর মেঝেতে পড়ে আছে শুধু একটা লাল সুতো। মেঝের ভিতর পড়ে থাকা লাল সুতোটা দেখে মনে হচ্ছিল আমার মাথার ভিতরে সব চিন্তা একসাথে ঘুরপাক খাচ্ছে। কয়েক মিনিট আগেও যে টিনের কালো বাক্সটি আমার হাতে ছিল, এখন আর সেটি আমার সামনেও নেই। আমি এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হইনি। মাহি পালিয়ে যাওয়ার সময় আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। তাহলে বাক্সটা কে নিল? ভয়ে কাপা হাতে আবারও পুরো ঘরে বাক্সটি খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও বাক্সটি খুঁজে পেলাম না। শুধু মেঝেতে পড়ে আছে লাল সুতোটি। সুতোটি হাতে নিয়ে দেখলাম এটি সেই সুতো না। কেউ যেন সুতোটি পাল্টিয়ে দিয়েছে এবং ইচ্ছা করে সুতোটি এখানে রেখে গিয়েছে আমাকে একটা বার্তা দেওয়ার জন্য। ঠিক তখনই নিচে গাড়ির শব্দ শোনা গেল। জানালার ফাঁক দিয়ে দেখি পুলিশের একটি গাড়ি এসেছে। ইন্সপেক্টর আরিফ সাহেব খুব দ্রুতই উপরে উঠে আসলেন। তার সাথে দুজন কনস্টেবল। তিনি ঘরে ঢুকেই তীক্ষ্ণ নজরে চারপাশ তাকালো। আমার মুখের অবস্থা দেখেই তিনি বুঝতে পারলেন বিষয়টি কিন্তু অতি সাধারণ নয়। আমি কাপা গলায় বললাম, বাক্সটা আর নেই। আপনাকে ফোন করার সময় ওটা এখানেই ছিল, কিন্তু এখন আর নেই।